This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH জুন 2025 আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। সন্ধে 6:10 নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই, কিন্তু যে আমাদের আটকে দেয়। পি এবং এম কে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে। ওরা জের কথা মতো বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। যে আমাকে বাথরুমের কাছে নিয়ে যায়, জোর করে যৌন সঙ্গমের চেষ্টা করে। আমি আপত্তি করি, বাধা দিই, ওকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়, শ্বাসকষ্ট হতে থাকে, হাসপাতালে নিয়ে যেতে বলি, কিন্তু ওরা সাহায্য করে। তখন একটা ইনহেলার এনে দিতে বলি, একটু সুস্থ হই। আমার জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরোতে গিয়ে দেখি মেন গেটে তালা। অসহায় গার্ডও আমাকে সাহায্য করতে পারেনি। যে আমাকে বিবস্ত্র করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি বাধা দিলে ব্ল্যাকমেল করে, ভয় দেখায়, যেমনটা সে সব সময় করে। আমার বয়ফ্রেন্ডকে খুন করার, আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেয়। তারপরেও আমি লড়তে থাকি। তখন আমার নগ্ন অবস্থার দুটো ভিডিও দেখায়, যখন সে আমাকে ধর্ষণ করছিল। এখন আমি একজন নির্যাতিতা, আমি দ্রুত বিচার চাই। শুনলেন? পরিকল্পিত? এই প্রশ্নটাই সারা শরীর জুড়ে করতে ইচ্ছা করছে। পরিকল্পিতভাবেই সেদিন মেয়েটিকে ধর্ষণ করা হয় কি, গণধর্ষণ করা হয় কি, এই প্রশ্নটাও করতে ইচ্ছা করছে। ধর্ষণ করা হবে বলেই সব পরিপাটি করে রাখা ছিল, প্রি প্ল্যান্ড। আরও একবার করলাম, 3টি বেঞ্চ পরপর করে জোড়া হয়, তারপর চলনসই খাট বা চৌকি হয়ে যায় সেটা, তাতে একটা হলুদ চাদর পাতা হয়। কসবা ল কলেজের গার্ড রুমের ভিতরের ছবি তেমনটাই বলছে, সেই বর্ণনাটাই আপনাদের দিলাম। সেই রুমের ছবি তোলা সম্ভব নয়, তাই বাইরে থেকে তালা। পুলিশ সেই তালা লাগিয়ে দেয়। তদন্তের খাতিরে পুলিশ কলেজের গেটেও কাউকে ঘেঁষতে দিচ্ছে না। কি বলছে? তদন্ত চলছে। এটা নিষেধাজ্ঞার ঘেরাটোপ তৈরি করে দেওয়া হয়েছে। কোথায় ছিল এই ঘেরাটোপ? দিনের পর দিন যেখানে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে বলে অভিযোগ, কোথায় ছিল ঘেরাটোপ? আজ যত ঘেরাটোপ না, কিন্তু পুলিশের সূত্র যে ইনফরমেশন, যতটুকু তথ্য সেই সূত্র মারফত আমরা পেয়েছি, তার ভিত্তিতে একটা ছবি আপনাদের দেখাতেই হবে। দেখুন, ছবিটা দেখলেন? একটা ইমাজিনেশন সেট হচ্ছে। ঠিক এরকমভাবেই ক্লাসরুমের 3টে বেঞ্চকে পরপর জোড়া হয়, একটা খাটের আকার ধারণ করে, সেখানে একটা বিছানার ব্যবস্থা করা হয়, এই ধরনের বিছানা। বাকিটা আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি সুজয় পাল, ওর মুখ থেকেই শুনুন। কোনো খাট ছিল না, সেখানে কোনো চৌকি ছিল না। কি ছিল? সেখানে 3টি চেয়ারকে পরপর জুড়ে সেটাকে খাট বা চৌকির আকার দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে গার্ড রুমে নির্যাতিতাকে গণধর্ষণ করা হয়েছে সেখান থেকে তারা একটি হলুদ রঙের চাদর বাজেয়াপ্ত করেছেন, এবং তদন্ত করতে গিয়ে যখন সেই চাদরটিকে পরীক্ষা করা হয়, সেই চাদরের বেশ কয়েকটি জায়গায় তারা দাগ দেখতে পান, এবং দাগ দেখার সঙ্গে সঙ্গেই তারা সেই অংশটিকে, চাদরের সেই অংশটিকে কেটে বাজেয়াপ্ত করেছেন, এবং সেই অংশটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কেন পাঠানো হচ্ছে? তদন্তকারীদের একাংশ সূত্রে জানা যাচ্ছে, তারা মনে করছেন সেই দাগটি আসলে বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে বা দেহরস হতে পারে, অর্থাৎ অভিযুক্ত যারা ধর্ষণ করেছে সে তাদের দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে যে যে জায়গাতে তাকে ধর্ষণ করা হচ্ছে, অর্থাৎ গার্ডরুম, সেই গার্ডরুমের পরিস্থিতি যখন তারা গিয়ে খতিয়ে দেখেন, তাদের মনে হয়েছে যে এই ঘটনার পিছনে একটা পূর্ব পরিকল্পনাও কাজ করতে পারে। শুনলেন আপনারা? আমার সহকর্মী সুজয় বলছিলেন, বর্ণনা দিচ্ছিলেন। আমার সহকর্মী সুজয় দেহরস বলছেন, বলতে হয়তো তিনি খানিক
সংকোচ করেছেন, কিন্তু সেটা যে বীর্য সিমেনের কথা বলা হচ্ছে, পুলিশ তেমনটাই কিন্তু ধারণা করছে। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তার জন্যই হলুদ চাদরের ওই অংশগুলো পার্টিকুলারলি আলাদা করে কেটে ফরেন্সিকে পুলিশ পাঠিয়েছে, যেখানে ওই বীর্যের নমুনা থাকলেও থাকতে পারে। গণধর্ষণের অকাট্য প্রমাণ হাতে নিয়েই পুলিশ এগোতে চাইছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করলাম। এখন এছাড়াও পুলিশ আরো অনেক কিছুই করছে। আপনাদের জানাই অভিযুক্তদের পোশাক আশাক পরীক্ষায় গিয়েছে। ধৃত এই যে 4 জন, এখনো পর্যন্ত তো 4 জনকে ধরা হয়েছে। ধৃত এই 4 জন, এদের বাইরে অন্য কেউ বা কারা জড়িত কিনা সেই খোঁজটাও পুলিশ চালাচ্ছে। কলেজের বেশ কয়েকজন পড়ুয়ার ফোন নাম্বার ঠিকানা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষকে পুলিশের তরফ থেকে একটা চিঠি লেখা হয়েছে, কারণ নির্যাতিতার এফআইআর আইন কলেজের ওই ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে যে ইউনিয়ন রুমে আরও কয়েকজন সেই সময় ছিল। তারা কারা, এই ঘটনায় তাদের কি ভূমিকা ছিল, সবটাই এখন পুলিশের আতশ কাচের নিচে। বিশেষ তদন্তকারী দল এসআইটির সদস্য সংখ্যা 5 ছিল। এই ঘটনার প্রয়োজনীয়তার নিরিখে তা বাড়িয়ে 9 করা হয়েছে। মানে এসআইটির এই মুহূর্তে 9 জন সদস্য গোটা বিষয়টা দেখছেন। ফুটেজ পাওয়া গেছে, ভেরি ডেঞ্জারাস। ফুটেজ পাওয়া গেছে, ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ির মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। আমি সম্পূর্ণ কথাগুলো বলছি রাজনীতির ঊর্ধ্বে উঠে। কোনো রাজনৈতিক দল কিচ্ছু যায় আসে না আমার। অরিন্দমের কথা শুনলেন, অরিন্দম কাঞ্জিলাল, নির্যাতিতার আইনজীবী। পরপর ভাবুন আপনারা, কেন গার্ড রুমে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো নির্যাতিতাকে? গার্ড রুমে একাধিক বেঞ্চ এনে কেন রাখা হয়েছিল? একজন গার্ড বসার জন্য কটা বেঞ্চ লাগে? হলুদ চাদরটা এলো কোথা থেকে? ওই গার্ড যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে, তিনি কি সেই চাদর দিয়েছেন সেদিন, নাকি মনোজিতদের কেউ বাড়ি থেকে সেই চাদর নিয়ে এসেছিলেন? এই প্রশ্নগুলো উঠছে। যাই হোক, আবারও বলি, পরিকল্পনা ছাড়া কি গার্ড রুমে এমন পরিপাটি ব্যবস্থা করা যায়, এমনি হয়ে যায়? প্রশ্ন তুললাম আরও একবার। আমরা গতকালই বলেছি, ল কলেজের গার্ড রুম সিসিটিভি নজরদারিতে ছিল না। প্রশ্ন হচ্ছে ছিল না কেন? মনোজিতের মতো মাতব্বরদের অপকর্মের সুযোগ করে দিতেই কি এই ধরনের বিশেষ বিশেষ জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরার সার্ভিলেন্স থেকে আলাদা করে রাখা হতো? ইচ্ছাকৃত, কনসিয়াসলি মনোজিত অ্যান্ড বাহিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে কি, যে তারাই ঠিক করে দেবে কোথায় ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে? সেই ক্লোজ সার্কিট ক্যামেরার আবার সার্ভিলেন্সের দায়িত্ব নাকি, সেই অ্যাক্সেস নাকি গুণা কয়েকজনের, যারা কুকর্মে নিপুণ? ভাবুন একবার। গার্ড তাতে ইন্ধন জুগিয়ে গিয়েছেন কি? এই প্রশ্নটা উঠছে। এই যাবতীয় বিষয় তদন্ত হবে, সম্ভাবনাগুলো সামনে আসছে, কারণ গা শিউরে ওঠার মতন এই ঘটনায় এই সম্ভাবনাগুলো হয়তো তদন্তের কাছাকাছি তদন্তকারীদের নিয়ে যাবে। পুলিশ ঠেলায় পড়ে এটাও দেখতে পারে যে ওই গার্ড রুমে আগেও আর কতজনের সঙ্গে এই ধরনের ঘটনা মনোজিত অ্যান্ড কোম্পানি ঘটিয়েছে। এটা এই মুহূর্তে তদন্তের আতশ কাছেই রয়েছে। কিন্তু টেনে হিচড়ে বের যে করা হয়েছে এটুকুনি কনফার্ম, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সিসিটিভির যে ফুটেজ আমরা পেয়েছি, তদন্তের সাপেক্ষে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কলকাতা পুলিশ অসাধারণভাবে তদন্ত করছেন, নিশ্চয়ই ভালো রাস্তায় অবশ্যই করছেন, কোনো ডাউট নেই। কিন্তু আজকে যে হাড়হিম করা ফুটেজটা আমরা দেখতে পেয়েছি, ডিউ টু দ্য প্রসিডিওর অফ দ্য ইনভেস্টিগেশন, এই ঘটনা কিন্তু ভবিষ্যতে যে আর ঘটবে না, এটা কিন্তু অ্যাসিওর করা যায় না। মনোজিত মিশ্র, এই মনোজিত মানেই মেয়ে, এই মনোজিত মানেই বিছানা, যৌনতা, মেয়েদের নিয়ে জোর করে এই ধরনের অসভ্যতা, নষ্টামি, কখনো ভয় দেখিয়ে, কখনো বা খুনের হুমকি দিয়ে। মনোজিত মিশ্র গ্রেফতার হওয়ার পর যে অভিযোগগুলো সামনে আসছে, যেগুলো আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, সেগুলো আমি ঠোঁট কাটা, আমার বলতে কোনোরকম ভয় ডর নেই, তবু আমিই বলছি এই অভিযোগগুলো সত্যি ভয়ঙ্কর। কত মেয়ের সর্বনাশ
এই ছেলেরা করেছে। নোংরা অশ্লীল ভিডিও, বেশ কিছু ভিডিও যেগুলো আমাদের কাছে এসেছে আমাদের পেশার স্বার্থে, সোর্স মারফত সেগুলো আমরা পেয়েছি, সেগুলো সত্যি অশ্লীল, নোংরা, এবং যে কাজে সেগুলো ব্যবহার করা হয়েছিল সেই কাজটা ঘৃণ্যতম অপরাধ বলে আমাদের প্রত্যেকের মনে হয়। এরা কোন মানসিকতা নিয়ে সমাজে ঘুরে বেড়ায় বলুন তো? এরা কারা? হ্যাঁ, এটাই মনোজিতের অভ্যাস, বা বলা ভালো মনোজিতদের অভ্যাস। শুনবেন আরেকজনের কথা। ক্যালকাটা গার্লস বিটি কলেজের প্রিন্সিপাল তিনি। 24শে জুন মানে কসবা ধর্ষণকাণ্ডের ঠিক আগের দিন দল বদল নিয়ে ক্যালকাটা গার্লস বিটি কলেজে তিনি ঢোকার চেষ্টা করেছিলেন। দলবল নিয়ে তিনি সেদিন সেখানে ঢোকার চেষ্টা করেন। এই মনোজিৎ, যার কথা এতক্ষণ ধরে বললাম, যার কুকীর্তি এখনো এতগুলো বিষয় দেখতে পাওয়া গিয়েছে। 24 তারিখ এই কলেজে দলবল নিয়ে মনোজিৎ ঢোকার চেষ্টা করে। কি উদ্দেশ্য ছিল বলবে সময়, ঠিক বলবে। আগে শুনুন কি বলছেন তারা। 24 তারিখেই ও ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের যিনি গার্ড ছিলেন উনি বললেন যে না, হবে না, ঢোকানো যাবে না। আবার সেই একই কথা যে আমি একটু ওয়াশরুম যাব পুরানো। তো আমাদের কলেজে তো এটা আলোচনা হয়েছে, স্টাফদের বলে দেওয়া হয়েছে যে কোনো বাইরের মানে মেল মেম্বার তো প্রশ্নই, মেল মেম্বার তো ঢুকবেই না, ইভিন বাইরের কোনো অপরিচিত কোনো ব্যক্তি আমাদের এখানে ঢুকবে না। কোনো মেয়েও ছিল সঙ্গে? 24 তারিখে ও বলছে ওর সঙ্গে 3-4 জন লোক ছিল বাইরে পাঁচিলের পাশে। আমাদের কলেজের পাশেই দেখবেন একটা ক্যালকাটা গার্লস একাডেমি আছে, একাডেমির পাঁচিলের ধারে এসে একজন, মানে ওই ছেলেটি তো ওর নাম কি জানে না, কারণ গার্ড তো চেঞ্জ হয়, নাম তো জানে না। তো ফলে এটা আমরা মনেই করছি যে ওটা ওরই কেউ হবে, হয়তো বা যে কোনোভাবেই হোক আমাদের কলেজে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। বুঝতে পারলেন কিছু? জানি আমাদের মতো আপনাদেরও মাথায় মনে চাপ পড়ছে এই ধরনের মনোজিতদের কুকীর্তির ধারা বিবরণী শুনে। কি করব বলুন? আমরা তো দেখাবই, আমরা তো প্রশ্ন তুলবই। মনোজিৎকে নিয়ে এই ধারণা কিন্তু এমনি তৈরি হয়নি। হ্যাঁ, 3 মাস আগে আরও একটার পর একটা বলবো আপনাদের। আরও একবার সন্ধ্যের পর কলেজে ঢোকার চেষ্টা করেছিল এই মনোজিৎ মিশ্র। একজন মেয়েকে নিয়ে শৌচালয়ে যাওয়ার চেষ্টা করে মনোজিৎ। নিরাপত্তারক্ষী বাধা দিলে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয়, এমনটাই অভিযোগ। এবং তার আগে যে 3 মাস আগে যে ঘটনাটা ঘটিয়েছে মানে ভেতরে ওয়াশরুমে করে চলে গেল। আমি তো ছেলেকে বলতে পারবো না, আমি ধরবো প্রিন্সিপালকে। আমি ওনার সমস্ত কলেজ টিচার জানে ওদের সাথে আমার কীরকম, যে না আপনি আপনার সময় আপনি কলেজটা ছেড়ে চলে যান, মানে সম্ভব না। এটা আমি তখন বাধ্য হয়ে তখন আমাকে সুদর্শনা মুখার্জি মহাশয়াকেও বলতে হয়েছে। উনি হেল্প করেছেন যে এই অসভ্যতাটা যাতে না হয়। 2020 সালের আগে ক্যালকাটা গার্লস বিটি কলেজের ভাড়া নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজের পঠন পাঠন চলতো। 2020 সালের পর সাউথ ক্যালকাটা ল কলেজ কসবায় স্থানান্তর হয়ে যায়, কিন্তু তারপরেও মনোজিৎ মিশ্রের দাপট ছিল। সাউথ ক্যালকাটা ল কলেজে প্রাক্তনী হওয়ায় এই কলেজে মাঝে মধ্যেই চলে আসতো মনোজিৎ। এটা আমার সিকিউরিটি যদি খুব মানে টাইট না হতো তাহলে কিন্তু মানে কি বলবো, অনেক অসুবিধা হতেই পারে। অভিযোগ, যতদিন সাউথ ক্যালকাটা ল কলেজ এখানে ভাড়া থাকতো ততদিন এই মনোজিৎ রীতিমতো ঝামেলা করতো, তাণ্ডব চালাতো। নিজেদের কলেজের মধ্যে এতটাই ঝামেলা জড়িয়ে পড়তো যে এই ক্যালকাটা গার্লস কলেজের বিটি কলেজের যারা ছাত্রীরা রয়েছে তারা বিরক্ত হয়ে পড়তেন। দেখলেন, শুনলেন, বুঝতেই পারছেন এটাই মনোজিৎ। গুচ্ছ অভিযোগ, থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। মেয়ে ঘটিত ঘটনা, সেগুলোর বাইরেও নানাবিধ ঘটনার অভিযোগ রয়েছে। এবার আমার প্রশ্নটা, আমি জানি আপনাদেরও প্রশ্ন, এত কিছু ব্যাক টু ব্যাক হচ্ছে, ধারাবাহিকভাবে হচ্ছে, 1-2 বছর না বেশ কিছু বছর ধরে চলছে মনোজিতদের কুকীর্তি, তারপরেও কেউ জানতে পারছেন না, হতে পারে না, জেনেও কেন এই তৃণমূল ছাত্রনেতার ডানা ছাটা হয়নি? এই প্রশ্নটা আরও একবার রাখলাম। ঠিক এই জায়গাতেই ওই প্রভাবশালীর মাথায় হাত, কাঁধে হাত, পিঠে হাত রয়েছে, কিন্তু সেই হাত খুব বেশি দিন থাকে না বলে আমাদের বিশ্বাস। কসবা ধর্ষণকাণ্ডে তদন্তকারীদের নজরে কলেজের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। আপনারা জানেন এই ধরনের তদন্তের ক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘটনার দিন কলেজের গেটের কাছ থেকে নির্যাতিতাকে টেনে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে ওই সিসিটিভি ফুটেজে। পুলিশ সূত্রে আমরা এটা জানতে পারছি, যে আপনাদের জানালাম। কলেজের 3টি সিসিটিভি ক্যামেরার
ক্লোজ সার্কিট ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। নির্যাতিতা ছাত্রীর বয়ান এবং ধৃতদের মানে এই 4 জনকে জেরা করে এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছেন তদন্তকারীরা, তার সঙ্গে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে তার কারণ তদন্তকারীরা আরো স্পষ্ট করতে চাইছেন তাদের মোডাস অপারেন্ডি। ফলে তদন্তকারীদের নজরে কলেজের সিসিটিভিগুলোও থাকবে। কিন্তু এখানেও মনোজিতরা কি করেছেন, আমি বারবার মনোজিতরা বলছি তার কারণ এই একা মনোজিতে এত বড় নেক্সাস হয় না। মনোজিৎ মূল মাথা ঠিকই, কিন্তু এরকম অনেকগুলো বোধহয় রয়েছে বিভিন্ন জায়গায়। এই সিসিটিভি আপনারা জানেন, সিসিটিভি থাকলে তার একটা অ্যাক্সেস থাকে। এখন স্মার্টফোনেও সেই অ্যাক্সেস পাওয়া যায়। কোনো একটা জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে স্মার্টফোনে তার অ্যাক্সেস সেখান থেকে কেউ বা কারা দেখতে পারে যে কোথায় কোথায় বক্স আকারে, আপনারা অনেকেই জানেন, সেটা আমি জাস্ট একটু বর্ণনা দিলাম। এই ক্লোজ সার্কিট ক্যামেরার যে সার্ভিলেন্স হচ্ছে, ছবি উঠছে, সেগুলো দেখার জন্য কার কাছে অ্যাক্সেস ছিল, কে দেখতে পারত? গুণধর মনোজিৎ। প্রশ্ন হচ্ছে কেন একটা কলেজের, আইন কলেজের অস্থায়ী কর্মী হয়ে মনোজিতের কাছেই কেন সিসি ক্যামেরার অ্যাক্সেস থাকতো? এই প্রশ্নের উত্তর কে দেবে? অনেকে কি বলছেন, অনেকে বলছেন অস্থায়ী কর্মী হলে কি হবে, এই মনোজিতে ছিল কলেজের সর্বে সর্বা, দাদা, বড় দাদা, এত ক্ষমতা। সামান্য একজন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা, টিএমসিপির নেতার সামান্যই মনোজিতের, সামান্য বলতে কোনো দ্বিধা নেই এই মনোজিৎ বা মনোজিতদের, 100 বার বলবো। কিন্তু এদেরকে অসামান্য করে তুলছে কে? কোন জাদু বলে, কার হাত, কোন প্রভাব? মনোজিৎ গ্রেফতার হতে এখন একে একে অনেক কথা সামনে আসছে। কলেজের কর্মীরা অনেকে অনেক কিছু বলছেন, আবার ফতোয়াও জারি হয়ে যাচ্ছে, সেগুলো শোনা দরকার। এই সিসিটিভি ক্যামেরা সেখানেও প্রপার প্রোটেকশন হয়নি, সিসিটিভি বসে গেছে লক্ষ লক্ষ টাকা। কাজ করে? হ্যাঁ কাজ করে, এখন অ্যাক্টিভ। তাহলে গার্ডরুমে সেদিন বাইরে থেকে যখন টেনে হাজিরে নিয়ে আসতে হচ্ছে, সেগুলো কোথায় গেল? তা তো জানি না, সে মুছে ফেলেছে কিনা। রাজু কাহার বলে একজন আছে, যে এই কলেজেরই ক্যাজুয়াল স্টাফ। রাজু কাহার যে এগুলো ইনস্টল করেছে, তার কাছে কোনো রিমোট আছে কিনা, সে ডিলিট করছে কিনা, এটা বুঝতে হবে। আচ্ছা, মানে বলছেন এই কলেজে রাজু কাহার মানে মনোজিতই কি সর্বেসর্বাই কলেজ? মনোজিতই সর্বেসর্বা। সাউথ ক্যালকাটা ল কলেজের অলিখিত প্রিন্সিপাল হয়ে উঠেছিল এই মনোজিৎ মিশ্র। নিজের কাছে ছিল কলেজের সিসিটিভির সব ফুটেজের অ্যাক্সেস, চাইলে যে কোনো সময় রিয়েল টাইম মনিটরিং করতে পারত এই মনোজিৎ মিশ্র। 3 জন ক্যাজুয়াল স্টাফের মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস ছিল, তা হচ্ছে মনোজিৎ মিশ্র, রাজু কাহার, বিমল সামন্ত। এগুলোকে দিয়ে তারা দিনের পর দিন স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টদের ব্ল্যাকমেল করত। এবং তার আগে যে কর্মীদের কাছে এই সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস থাকতো, তাদের ফোন থেকে সেই অ্যাক্সেস সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মনোজিতের কাছে সেই অ্যাক্সেস রেখে দেওয়া হয়েছিল। কি ধরনের ব্ল্যাকমেল, যদি একটু উদাহরণ দেন, একটা ছোটখাটো, নাম না করে কারো? বহু যাবতীয় ব্ল্যাকমেল এখান থেকে করতো। ওরা সিসিটিভি কোন ফুটেজ রাখবে, কোন ফুটেজ রাখবে না, সেসব ওদেরই কন্ট্রোলে ছিল। খোদ কলেজের ভাইস প্রিন্সিপাল তাকে এই এখতিয়ার দিয়েছিলেন। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং তার সে একাধিকবার আগে সাসপেন্ড হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অস্থায়ী কর্মী করলেন কেন আপনারা? এটা সমস্ত জিবির ডাইরেকশন আছে, জিবির মানে জিবি যেভাবে ডাইরেকশন দেয়। আপনি ভাইস প্রিন্সিপাল বলছেন যে আপনার অনুমতি নিয়ে মনোজিৎকে চাকরি দেওয়া হয়েছিল, আপনি জানতেন যে ওখানে চাকরি? আমি এটা কথা বলবো, জিবিতে দেওয়া হয়েছে, আমার আমি কেউ সুপারিশ করিনি। জিবিতে সিদ্ধান্ত করা হয়েছে এবং চাকরি বলা বহুভুল হয়ে একটা ডেইলি বেসিস কয়দিন ছিল, এখন নেই। পুলিশকে ঢাল করে এক প্রকার কলেজের ভাইস প্রিন্সিপাল তিনি মিডিয়ার সামনে মুখ না খোলার এক প্রকার ফতোয়া জারি করছে। কলেজ কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়ে দিচ্ছেন ভাইস প্রিন্সিপাল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কায়েমি স্বার্থে ঘা পড়বে? কলেজে মনোজিতে এর আরও কুকীর্তি সামনে চলে আসবে বলে? আচ্ছা, মনোজিৎ মিশ্র কলেজের একজন প্রাক্তনী, দাপিয়ে বেড়ানোর টিএমসিপি নেতা এবং বর্তমানে সেই কলেজেরই অস্থায়ী কর্মী। একজন অস্থায়ী কর্মী হয়ে মনোজিতের এত বাড়বড়ন্ত কোন খুঁটির জোর? কোন খুঁটির জোরে? কলেজে কান পাতে শোনা যাচ্ছে সব নাকি জেঠুর জোরে। আগে কাকু শুনেছি আমরা, এবার জেঠু। মনোজিতের মাথায় হাত রাখা এই জেঠু কে? আসুন একবার দেখার চেষ্টা করি।
শয়ে শয়ে ছেলে মেয়ে এখানে ইল্লিগাল অ্যাডমিশন হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। ইল্লিগাল অ্যাডমিশন এই মনোজিৎকে দিয়ে প্রত্যেকের মুখ চুপ করিয়ে দিত। ল কলেজে অ্যাডমিশনের নেক্সাস চালাতো মনোজিৎ, যেটা জানা যাচ্ছে যে জেঠুর লোক কিংবা দাদার ক্যাচ এই ধরনের শব্দ ব্যবহার করে আদপে নিজের প্রতিপত্তি ফলিয়ে কাউন্সেলিংয়ে কলকাঠি নাড়ত এই মনোজিৎ মিশ্র। দেখুন, এই কলেজ ছাড়াও আমি জানি যে এই রাজ্যের আরো 2-3টি ল কলেজে ঠিক এইরকম ব্যবসা ফেঁদে বসেছে কিছু কাকা টাইপের নেতা। এরা তো অ্যাকচুয়ালি দাদার বয়স পেরিয়ে চলে গেছে, জেঠুর বয়সে ঢুকে যাওয়ার অবস্থা, দাদুর বয়সে কেউ কেউ পৌঁছেছে এবং এই ভাগ উপরতলা পর্যন্ত পৌঁছেছে। 2011 সালের পর থেকেই ক্যাম্পাসগুলোর মধ্যে এই অ্যাডমিশন সিন্ডিকেট শুরু করে তৃণমূল, এবং তখন যে তৃণমূলের নেতা ছিল অ্যাডমিশন সিন্ডিকেটের মূল মানে ফাদার অফ অ্যাডমিশন সিন্ডিকেট যাকে বলা যেতে পারে, সে এখন আবার বিজেপির নেতা হয়ে বসে আছে। এত ঘটা করে আপনারা যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ল এন্ট্রান্স চালু করেছেন, তাহলে সেটা চালু করার মানে কি? আমরা তো ল এন্ট্রান্স দিয়ে, আমিও তো ল স্টুডেন্ট, আমি তো পড়াশুনো করেছি এন্ট্রান্স দিয়ে, আমাদের তো কষ্ট করে গ্রামের ছেলেরা এসে দিয়েছে। যদি এত এত টাকার বিনিময়ে এখানে সিট বিক্রি হয়, তার দায় কে নেবে? গত 12-13 বছর ধরে এই অ্যাডমিশন সিন্ডিকেট চালিয়ে, এই মরসুমি ব্যবসা চালিয়েই তৃণমূলের সমস্ত এই ছাত্র নেতাগুলোর, মানে যারা অ্যাকচুয়ালি অছাত্র কিন্তু ছাত্র নেতা সেজে বসে আছে, সব আঙুল ফুলে কলা গাছ হয়েছে। এবং মিনিমাম 2 লক্ষ টাকার বিনিময়ে এই ভর্তিতে বেনিয়ম চালাতো মনোজিৎ। তার বিরুদ্ধে একেবারে তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তর থেকে সোর্স মারফত আমরা এই ধরনের কথা জানতে পারছি। মনোজিতের মাথায় হাত আছে, তৃণাঙ্কুর আছে, ও তো পলিটিক্যালি আছে, স্বার্থক তো আছে। আর আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব জেঠুর কথা বলে অনেক জায়গায় প্রতিপত্তি খাটাতো এই মনোজিৎ। এবং সেই জেঠুকে, যেটা মনোজিৎ বলছে, সেই জেঠু হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ বিধায়ক, যিনি বার কাউন্সিলের উচ্চ পদেও রয়েছেন। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব তৃণমূলের বিধায়ক, তার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান। এই মনোজিৎ মিশ্র যে গ্রেপ্তার হয়েছে, বলছে সে নাকি আপনার সঙ্গে খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, আপনাকে জেঠু বলে ডাকতো। এগুলো কি সত্যি কথা? এটা কথা বলবো, এর অবান্তর কথা শুনে কোনো লাভ নেই। বিরোধী তো কোনো কাজ করে নেই, এই করে তার বাজার গরম করে। মনোজিৎ কার সাথে সাথে কিনা এটা বড় কথা নয়, এটা অন্যায় ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে সে শাস্তি হোক, সেটা আমরা চাই। ল কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে, এরপরে তো কলেজের অ্যাডমিশন শুরু হবে, তার নিরাপত্তা কোথায় মেয়েদের? কারো নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোনো কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। ওটা আমরা কখনো বরদাস্ত করি না। আমরা ওয়াকিবল এবং আগামী মিটিং ডাকা হয়েছে, আমরা সিদ্ধান্ত নেব যে আগামীতে কর্মসূচি কী হয় কি না, যাতে এই ধরনের কাজ না হয়, তাই জন্য আমরা সতর্ক রাখবো। আবারও বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI-357। জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে। টোকিও থেকে দিল্লিগামী বিমানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির দেখতে পাওয়া যায়। প্রযুক্তিগত ত্রুটির সংকেত পাওয়া মাত্রই বিমানের পাইলট কলকাতার ATCর সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। বিমানে যাত্রী এবং কেবিন ক্রু মিলিয়ে 241 জন ছিলেন। বিকেল 3:33 নাগাদ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে এই বিমানটি। আবারও বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH